শিক্ষামন্ত্রী হিসেবে তুমি দুটো ফেজে কাজ করেছো। 11 থেকে 14, 11 11 থেকে মানে 11 মে থেকে 14 অগস্ট। আর 11তে প্রথমে আমি উচ্চশিক্ষামন্ত্রী হই, তারপর কয়েক মাস পরে আমাকে স্কুল শিক্ষা দপ্তরটা দিয়ে দেওয়া হয়। তো আর ওই 14 অগস্ট আর তারপরে 21 থেকে 26। 21 থেকে 26 এই যে দুটো ফেজে, এখানে দুর্নীতির অভিযোগ বিভিন্ন সময় যে উঠেছে এবং তার মধ্যে শিক্ষা একটা মেজর একটা জায়গা। তো সেই শিক্ষার দুর্নীতি এবং শিক্ষার অব্যবস্থা, এইটার কোনো এফেক্ট ব্যক্তিগতভাবে তোমার ভোটে পড়বে কি মনে হয়? এই শিক্ষার দুর্নীতি যদি ভোটের প্রভাব পড়তো তাহলে সেটা 24-এ ভোটে আরো বেশি পড়ার কথা। 22 সালে আমাদের এই সিবিআইডি শিক্ষা সংক্রান্ত এই বিষয়টা শুরু হয়। এই এই রেড, ধরা পড়া, ধরপাকড়, মিডিয়া ট্রায়াল, বিরোধীদের চিৎকার করা। 24 একটা ইলেকশন হয়ে গেছে এবং আমি তোমায় তো বললাম 24 ইলেকশন প্রথম ধাপের পরেই 26 ওই চাকরি, যেটা খুব বহুচর্চিত বিষয়, সেটা মানে ঘোষণা করা হয়। তাহলে এই 24-এ যেটা কিনা রাজ্যের ভোট নয়, কেন্দ্রের সরকার নির্ধারিত হওয়ার ভোট, হ্যাঁ, রাজ্যের মানুষেরা সেখানে পার্টিসিপেট করছেন, তাহলে তারা কেঁপে গিয়ে বিজেপিকে ভোট দিতে পারত। যেহেতু বিজেপি এখানে আমাদের মূল বিরোধী দল, লেফট 24 সালেও আমাদের এখানে প্রায় মানে শুকিয়ে এসছে, মানে রেজাল্টের নিরিখে আর কি। তো সেটা তো তাহলে 24-এই পড়তো, যা 24-এ পড়েনি তা আর নতুন করে 26-এ পড়বে কি? শেষ সুপ্রিম কোর্টের অর্ডারটা তো 26-এই, মানে ঠিক এই কিছুদিন আগেই এসেছে, ওই ভোটের পরে। ততদিন অবধি তো জিনিসটা বিচারাধীন ছিল, সেইটার এফেক্ট কি পড়বে? না, সেই সুপ্রিম কোর্টের অর্ডারে কি বলা হয়েছে যে 26,000 যেমন চাকরি গেছে আবার তাকে ফেরত নেওয়ারও একটা প্রক্রিয়া জারি করার কথা বলা হয়েছে এবং সেটা জারি করা চলছে। তাহলে সবাই ফেরত পাবে, তাহলে আর নতুন করে কি প্রভাব পড়বে? নমস্কার, শুরু করছি আমাদের মুখে মুখে পডকাস্টের নতুন এপিসোড। আজকে আমাদের সঙ্গে, আমাদের কাছে যিনি আছেন তাকে আপনারা সবাই চেনেন। আমার দীর্ঘদিনের সহকর্মী এবং এই মুহূর্তে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, পাশাপাশি রাজ্যের মন্ত্রী প্রাপ্ত। এখানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। প্রথম প্রশ্নটা করার আগে আমি একবার একটা জানিয়ে রাখি যে আমাদের এই পডকাস্টে যারা কো স্পন্সর তারা হচ্ছে কনকাঞ্জলি গোল্ড মার্ট, এবং তাদের ডেসক্রিপশন লিঙ্কে সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। আমি প্রথম প্রশ্নটা করি তোমাকে ব্রাত্য, সেটা হচ্ছে যে যেহেতু সামনে নির্বাচন, তোমার অনেকগুলো ব্যক্তিত্ব আছে। তুমি একাধারে শিক্ষক, একাধারে শিক্ষামন্ত্রী, আবার তোমার নাটক সত্তা, সিনেমা সত্তা, পাশাপাশি তোমার রাজনৈতিক সত্তা। এই জায়গা থেকে দাঁড়িয়ে, যেহেতু এখন নির্বাচন সামনে, আমি তোমার রাজনৈতিকটা দিয়েই শুরু করছি। এবারে একদম সামনে তোমার নির্বাচন, আর কয়েকদিনের মধ্যেই তোমার ভোটটা হবে। তোমার এমনি পুরোপুরি ধারণাটা কি হচ্ছে, কিরকম মনে হচ্ছে নির্বাচনে একটা তো সকলেই বুঝতে পারছে কি বিজেপি মরিয়া হয়ে গেছে, যে গোটা ভারতবর্ষে বোধহয় 21-22টা রাজ্য বিজেপি দখল করে ফেলেছে। কিন্তু যেটা ওদের সব থেকে বড় চাওয়া, হ্যাঁ, মানে প্রায় হেলেন অফ ট্রয় বাংলা, সেটা ওরা এখনো পায়নি। হ্যাঁ, তো ফলে বাংলাকে গতবার ওরা যখন 2019 ইলেকশনের পর, মানে লোকসভা ইলেকশনের পর 21-এ ওরা খুবই সর্বাত্মকভাবে নেমেছিল এবং ওরা আশা করেছিল যে 19-এ যেহেতু তৃণমূলের রেজাল্টটা মানে আগের তুলনায় খারাপ হয়েছে বা ভালো হয়নি, কিন্তু বিজেপির থেকে অনেকটা বেশি সিট ছিল আমাদের, 18টা। ফলে ওরা 21-এ খুব প্রবলভাবে আশা করেছিল যে মানুষ আস্তে আস্তে বাংলার মানুষ ওদের ভোট দিয়ে দেবে। কিন্তু কার্যক্ষেত্রে যখন উল্টোটা ঘটলো, তখনও ওরা মানে নড়ে চড়ে বসলো এবং 24-এর ইলেকশন, মানে যেটা প্রধানমন্ত্রী মোদি হবে কি হবেন না, প্রধানমন্ত্রী কে হবে তার ভোট হলো, তাতেও আমরা 29টা সিট পেলাম। আমাদের নেত্রী এবং আমাদের নেতা অভিষেকের মানে অক্লান্ত প্রচার এবং প্ল্যানিং, পরিকল্পনা সব নিয়ে। মনে রাখতে হবে যে ওই লোকসভা ভোট চলতেই, মানে প্রথম দফার ভোট চলতেই 26,000 চাকরি চলে যায়। সেটা নিয়েও বিজেপি মানে তুমুল প্রোপাগান্ডা করে, কিন্তু তারপর আমরা 29টা সিট পাই। ফলে ওরা যেটা 1.5 বছরে যেটা প্ল্যান করলো যে এমনি সিবিআই, ইডি এগুলো 21-এর পর থেকেই
আমাদের রাজ্যে শুরু করে দিয়েছিল ওরা। ইনকাম ট্যাক্স, সিবিআই, ইডি যা যা ওদের আছে, তারপরে এনআইএ। এই 24-এর ইলেকশনের পরে ওরা এটা প্ল্যান করলো যে এবার এসআইআর করতে হবে। এবং এসআইআর তুমি যদি দেখো, নির্বাচন কমিশনের বিধিতেই আছে, রুলেই আছে যে যে বছর ইলেকশন সে বছর তুমি সেই রাজ্যে ইলেকশন এসআইআর করতে পারবে না। মানে এসআইআর তুমি করতেই পারো, কিন্তু যখন ইলেকশন নেই তখন তুমি করো। তো সারা বছরই তো এখানে একটা ইলেকশন কমিশন, তুমি দেখবে তোমাদের পাড়ার মোড়েও হয়তো আছে, যে টেবিল চেন্নি বসে আছে এবং কে কে মারা যাচ্ছে বা স্থানান্তরিত হচ্ছে তা তোলার কথা। তা আমাদের প্রথম বক্তব্য ছিল যে তাহলে আমরা এই 15-20 বছর ধরে 2002-3 সালের পর এই এত বছর ধরে যে নির্বাচন কমিশনের পেছনে এত টাকা, গাদা গাদা টাকা কেন্দ্রীয় সরকার খরচা করলো, এসআইআর করানোর দরকার কি? আর যদি বা এসআইআর করান, তাহলে যে বছর ইলেকশন সে বছর করাচ্ছেন কেন? আগে করান, অন্য সময় করুন। কিন্তু এসআইআরটা ওদের কাছে ইলেকশন জেতার একটা বড় টুল। ইলেকশন জেতার একটা বড় টুল। তারা কারণ কি, এর আগে বিহারে যেটা হয়েছে সেইটা দেখে ওদের মনে হয়েছে? বিহার, মহারাষ্ট্র, হরিয়ানা, বিহার, মহারাষ্ট্র, হরিয়ানা, হ্যাঁ। মহারাষ্ট্রে তো এক ব্রাজিলিয়ান মডেল অব্দি তুলে দিয়েছিল। ওদের প্ল্যানিংটা খুব সহজ, একটা বড় চাঙ্ক কেটে ফেলে দাও, আর বাইরের রাজ্য থেকে ডুপ্লিকেট ভোটার হিসেবে এই ভোটার লিস্টে অন্য নাম তুলে দাও। মানে প্রায় ওরা ঠিক করেছিল যে তুমি দেখো যে এই 2021-এর ইলেকশনে আমরা প্রায় এই 60 লাখ 70 লাখ মতো বেশি ভোট বিজেপির থেকে বেশি পেয়েছিলাম। ওরা ঠিক 60-70 লাখই নাম বাদ দিচ্ছে। প্লাস ওরা নিজেরা প্ল্যান করেছে যে কিছু নাম ঢোকাবে, হ্যাঁ। যেটা বিহারে করেছে, মহারাষ্ট্রে করেছে, হরিয়ানায় করেছে। এটা রাহুল গান্ধী আর কংগ্রেসের অন্যান্য নেতারাও, পবন খেরাটেরা, এরা প্রেস কনফারেন্স করে পরে বলেছেন। কিন্তু পরে বলেছেন আমরা এই সিঁদুরের মেঘ দেখে আগেই আমরা যাকে বলে সতর্ক হয়েছিলাম, এবং সেই অনুযায়ী আমরা কিছু পরিকল্পনা করেছিলাম। আমাদের মুখ্যমন্ত্রী প্রথম থেকে এটার বিরুদ্ধে বলে গেছেন, সুপ্রিম কোর্ট অব্দি গেছেন। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা নিয়ে অনেক প্ল্যান করেছি আমরা, যার ফলে একদম বুথভিত্তিক ম্যানমার্কিং করেছিলাম। তো এসআইআর করে আমার নিজের ধারণা যে এটাও বিজেপির হিতে বিপরীতে হতে যাচ্ছে, শটে সাঠ্যং হবে আর কি। তো দেখা যাক, সেটা তো নির্বাচনে এসে গেছে, আমরা সর্বত্র তৈরি। আর দিল্লি বিজেপি বুঝেছে যে রাজ্য বিজেপি একটা অষ্টরম্ভা, মানে সেই জন্য অমিত শাহ এসে এখানে সে ঘাঁটি গেড়ে বসে যে এদের বাঙালি এদের দিয়ে হবে না, বাংলা বিজেপি দিয়ে। তো কিভাবে কি করা যেতে পারে, মানে চক্রান্ত আর কতটা ঘনীভূত করে তোলা যায়, সেই সময় তো 15 দিন আরও আমরা দেখব। হ্যাঁ, কি কি আসছে আমরা তো কেউ জানি না, কি ওদের মাথায় কি কি বুদ্ধি ওরা ইঁচে রেখেছে, সেটা আমাদের পক্ষে আগে থেকে তো বোঝা সম্ভব না। কিন্তু এইটা একটা জিনিস বলছি যে তুমি তার মানে যেটা বলছো যে কোথাও না কোথাও নেত্রী এবং অভিষেক ব্যানার্জি এদের একটা প্ল্যানিং ছিল যে এইটাকে কি করে জুজবে, সেটা আমরা ওই মহারাষ্ট্র, হরিয়ানার ফলাফল দেখার পর থেকেই আমরা বুঝতে শুরু করি। মানে একটা ওদের প্ল্যানিং কি, যে অ্যারেস্ট করো, বিরোধীদের জেলে ভরো। মানে ঝাড়খণ্ড ইলেকশনে হেমন্ত সোরেনকে জেলে ভরে দাও, দিল্লি ইলেকশনে অরবিন্দ কেজরিওয়ালকে জেলে ভরে দাও, এইগুলো চলেছে। অরবিন্দ কেজরিওয়াল এবং আপের ক্ষেত্রে তো একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। মানে ওরা দিল্লি জিতলো, তারপর এই আমাদের পাঞ্জাব জিতলো, তারপর প্ল্যান করলো ওরা যে আমরা হিমাচল আর গুজরাট এই দুটো আমরা ইলেকশন লড়বো। হিমাচল ওরা ক্যাম্পেন করলো, এবং তারপর বললো যে গুজরাটে ওদের যে ক্যাম্পেন প্ল্যানার ছিল, মানে ওদের যে আইপ্যাক আর কি, তার সে ওইভাবে প্ল্যান করে আহমেদাবাদে একটা র্যালি করলো এবং গোটা আহমেদাবাদ মোটামুটি রাস্তায় নেমে এলো। ওইটা দেখে তো ওদের মানে হয়ে গেল, মানে এটা বুঝতে পারলো যে কি হতে যাচ্ছে। তার 1 মাসের মধ্যে ওই প্ল্যানারকে নোটিশ দিল, তারপরে সত্যেন্দ্র জৈন, মনীষ সিসোদিয়া এবং ফাইনালি অরবিন্দ কেজরিওয়াল, প্রত্যেককে ধরে জেলে ভরে দিল। এখন আবার দেখা যাচ্ছে যে তারা গিলটি নয় বলে কোর্টের রায় এসছে। তো সেটাই বলেছেন যে দিল্লির আদালত, যে বিচারক যাকে বলেছে তাকে বদলি করে দিতে পারে, বিজেপি তাকে বদলি করে দিতে পারে। সে বলেছে যে কোনো প্রমাণই নেই। না, তাহলে এই যে পরিস্থিতিটা এসে দাঁড়িয়েছে, এই যে আইপ্যাকের কথাটা যখন উঠলো, আমি ওটা জিজ্ঞেস করি, আইপ্যাক এতটা ভেতরে ঢুকে কাজ করে এবং সেটার একটা এফেক্ট এই ইলেকশনে পড়ে তৃণমূল। সব থেকে বড় উদাহরণ 14 সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়া। আইপ্যাক এতটা ঢুকেই কাজ করেছিল, প্রশান্ত কিশোর এতটা ঢুকেই কাজ করেছিল। তারা যেভাবে ক্যাম্পেন প্ল্যানিং করেছিল, এলইডি স্ক্রিন যেভাবে গোটা ভারতবর্ষের, তার আগে ওটা গুজরাট ইলেকশনে করেছে, যে 70 না 80টা জায়গায় গুজরাট ইলেকশনে এলইডি ক্যাম্প লাগায়, এবং একই জায়গা থেকে একই সময় একই জায়গা থেকে যেন মোদী বক্তৃতা দিচ্ছেন, এই এফেক্টটা তৈরি করে। এদের মূল কাজটা হচ্ছে প্রযুক্তি এবং ডেটা।
প্রযুক্তি এবং তথ্য, এই দুটো ব্যাংকের ওপর ভিত্তি করে এরা কাজ করে। তো এবং এরা এতটাই ডিটেলে যায়, সবসময় যে পুরোটা মানে পর্যবেক্ষণ করতে পারে তা নয়, কিন্তু আবার অনেকটাই ওরা ডিপে গিয়ে কাজ করতে পারে, কোনো কোনো সময় সারফেসে থেকে যায়। সেটা ডিপেন্ড করছে ওই এলাকার আমাদের জনপ্রতিনিধিকে সে আইপ্যাকের সঙ্গে বা তার সঙ্গে কতটা মানে বোঝাপড়া করে কাজ করতে পারছে, সে দক্ষতার উপর অনেকটা নির্ভর করে। তার মানে এই যে যেটা আইপ্যাকের অফিসে যে রেড ইত্যাদিগুলো হয়েছে, পলিটিক্যাল, পলিটিক্যাল, একেবারে পলিটিক্যাল। নিজের কেন্দ্রে তোমার কি মনে হচ্ছে? মানে যখন এসআইআর এখানে শুরু হলো, প্রত্যেকটা কেন্দ্রেই আমাদের মানে ভার্চুয়াল কনফারেন্স করে, মানে পার্টি কনফারেন্স করে অভিষেক একটা প্ল্যান দিলেন আমাদের, এবং সেটা আমার কাজ ছিল যে প্ল্যানটা উনি দিচ্ছেন, এবং সেটা প্রায় একটা মানে ধরুন একটা বড় প্রায় 28-30 পাতার ব্লু প্রিন্ট। ঠিক আছে, ব্লু প্রিন্টের পরে আমি ওটাকে আবার সামারি করলাম যে অ্যাকচুয়ালি উনি কি বলতে চাইছেন। সেটা আমি আমার এলাকায় নেতাদের ডাকলাম, এবং যাতে প্রপারলি ইমপ্লিমেন্টেড হয়। আমার যে স্থানীয় নেতৃত্ব আছে তারা এটা খুব সিনসিয়ারলি নিল, আর আমাদের ছেলেমেয়েরা মানে যারা কর্মী আছে আমাদের, তারা একেবারে আদা জল খেয়ে নামলো। ওই 2 মাস তারা যে শ্রমটা দিয়েছে সেটা একটা অকল্পনীয় শ্রম। মানে আমরা একটা ওয়ার হাউস করলাম, ওয়ার হাউস থেকে প্রতিটি লোকের সঙ্গে যোগাযোগ করতে শুরু করলাম, যে লোকাল ইলেকশন কমিশন অফিসার তার সঙ্গে নিয়মিত লিয়াজও করতে রাখলাম। এইগুলো প্ল্যানিংগুলো আমরা করেছি। এবার তার বাইরে যদি ওরা ওই ফর্ম 6 এবং ফর্ম 7 ব্যবহার করে যদি জালি ভোটার ঢোকায়, সেটা আমরা অলরেডি একটা প্রেস কনফারেন্স করেছি তৃণমূল ভবন থেকে, আমি আর ডেরেক ওব্রায়েন, যে দেখিয়েছি যে বিহার থেকে 4 জন ইতিমধ্যে কীভাবে তারা ডুপ্লিকেট ভোট নিয়ে এখানে তারা বসে আছে। এখানে 4 জন হয়তো বেরিয়েছে, আর আরও কত কি আছে, মানে মানে সমুদ্রের তলদেশে আরও কত নাম বেরোবে কে জানে। একই সঙ্গে ওরা তুমি দেখতে পাচ্ছ 11টা ডিএমকে বদলে দিয়েছে, সিএসকে বদলে দিয়েছে, এবং এমন সিএস কালকে মুখ্যমন্ত্রী বক্তৃতা থেকে জানলাম যে তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গেই যোগাযোগ করেন না। ডিজি বদলে গেছে, তারপর এডিজি ল অ্যান্ড অর্ডার বদলে গেছে। তাহলে এই যে ঘটনাগুলো ঘটছে মোতাবাড়ি বা ইত্যাদি, তাহলে দায় তো আর যাই হোক মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়, পুলিশ মন্ত্রীর নয়, মানে পুলিশ মন্ত্রীর হাতে কিছু নেই, পুরোটাই কেড়ে নেওয়া হয়েছে। এগুলোর পাশাপাশি 15 বছর ধরে ক্ষমতায় থাকার একটা তো অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর। হ্যাঁ নিশ্চয়ই, একটা তো হয়। হ্যাঁ, সে আমার দমদমেও আছে, আমি দমদম নিয়ে এটা বলতে পারি ওভারঅল। হ্যাঁ, তো এই অ্যান্টি ইনকামবেন্সিটা কিভাবে মানে কতটা কাজ করে? আবার বাংলার একটা উল্টো জিনিসও আছে, কাউকে একবার ক্ষমতায় বসালে তাকে চট করে সরায়, অনেক দিন অবধি তার সময় পাওয়া যায়। নট রিয়েলি। 72 সালে কংগ্রেস সিদ্ধার্থ রায়ের নির্বাচন হয়, 77-এ পাল্টে যায়। 77-এ পাল্টে একমাত্র 72 নির্বাচনটা নিয়েও সংশয় ছিল। 67 অজয় মুখোপাধ্যায়। একমাত্র তুমি বলতে পারো যে এই যে 47 থেকে মানে 47শে ডিসেম্বরে বোধ হয় প্রথমে তো অজয় ঘোষ মুখ্যমন্ত্রী হলেন। কিন্তু সেটা তো আলাদা, সেটা তো ওটা ছেড়ে দাও, ভোট হয়নি। 51 সাল থেকে যদি তুমি ধরো, 52 সাল থেকে যদি 52 থেকে 61, 9 বছর। হ্যাঁ, বড় একটা দীর্ঘ সময় জুড়ে লেফট ফ্রন্টে থেকেছে। মানে আমি 67 থেকে যে 71, এটা আমি লেফট ফ্রন্টই বলবো, যদি অজয় মুখোপাধ্যায় বাংলা কংগ্রেস সেখানে সহযোগী দল ছিল, কিন্তু বাকিটা পুরোটাই তো লেফট দল। একমাত্র সিপিআই কংগ্রেসের দিকে ছিল। তো আমাদের এখানে বিজেপি সেটাই ভাবছি যে একবার যদি গেড়ে বসতে পারি তাহলে আর অনেক বছর থাকবো। কিন্তু আমাদেরও আমরা এই অ্যান্টি ইনকামবেন্সি যদি কিছু তৈরি হয়েও থাকে, সেই অ্যান্টি ইনকামবেন্সি কীরকম বলো তো, মানে ধরো একজন ব্যক্তি, আমি মানে একটা ব্যক্তিত্ব একটা একক, তাকে তুমি ধরো সে তার পরিবারে কেউ হয়তো কন্যাশ্রী পেয়েছে, তার পরিবারে কেউ হয়তো স্ত্রী হয়তো লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে, বা তার স্বাস্থ্যসাথী কার্ড আছে, বা তার রেশনের চাল ফ্রি পাচ্ছে, বা এরকম অজস্র ঐক্যশ্রী পাচ্ছে, বা স্টুডেন্ট ক্রেডিট কার্ড তার ছেলে পেয়েছে, বা তার বাবা হয়তো ন্যায্য ওষুধের মূল্যে দোকান থেকে সস্তায় ওষুধ পায়। তারপর সে লোকাল কাউন্সিলের কাছে এলো, এসে বললো আমার বাড়ির সামনে আলোটা জ্বলছে না কেন। হ্যাঁ, সে বললো 3 দিন পরে দেখছি, বা একটা ক্যাজুয়াল বিহেভ করলো। তখন তার মনে একটা বিক্ষোভ তৈরি হলো, এবং আগে সে যা পেয়েছে সে নিমেষে সেটা বিস্তৃত হলো। সে ওটা ভুলে গেল, ভুলে গিয়ে তখন হলো যে এরকমভাবে ব্যবহার করলো, আমার এই আলোটা জ্বলছে না। তার কালেকটিভ মেমোরি এটা তাকে ভুলিয়ে দিল যে লেফট আমলেই ওই আলোটা যখন জ্বলতো না, এবং সে যখন লেফটের কাউন্সিলের কাছে যেত, তখন তাকে কী বলা হতো, ইরাক যুদ্ধ চলছে, মার্কিন সাম্রাজ্যবাদের যে পুঁজির যে অবস্থা, তার ফলে আপনার বাড়ির সামনে লাইটটা জ্বলছে না। এইগুলো সে নিমেষে ভুলে গেল। এইভাবে কিছু অ্যান্টি ইনকামবেন্সি নিশ্চয়ই আছে। হ্যাঁ, অর্থাৎ সে অনেক কিছু পাওয়ার পরেও আরও কিছু কেন কিছু পাচ্ছে না। তারপরে বিরোধীদের একটা লাগাতার প্রচার আছে। তারপর এলাকায় কোনো জায়গায় স্থানীয় নেতৃত্বের ক্ষেত্রে ব্যবহারেরও নিশ্চয়ই কিছু
সমস্যা আছে। ওভারঅল আমার কেন্দ্রকে নিয়ে যদি বিচার করি, তাহলে আমি দেখবো যে এখানে মোটের ওপর মানুষ, আমাদের ওখানে কাউন্সিলররা যা কাজ করেছে, চেয়ারম্যান যা কাজ করেছে, মানে আমি দমদম পুরসভা এবং আমার সাউথ দমদমের 17টা পুরসভা কাউন্সিলরদের কথা বলছি, বা দমদমের কাউন্সিলরদের কথা বলছি, কোনো ওয়ার্ডে কিছু গণ্ডগোল আছে, ঠিক আছে, কিন্তু ওভারঅল মানুষকে আমার মনে হয়েছে যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর সন্তুষ্ট। তাদের মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে কোনো গ্রিভেন্স নেই। হয়তো কোনো ক্ষেত্রে কোনো কাউন্সিলরের বিষয়ে তাদের হয়তো সাময়িক একটা মনটা হয়তো চটেছে, বিরূপ হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত তারা নেত্রীর ওপরই আস্থা রাখতে চান। ফলে অ্যান্টি ইনকামবেন্সি যেমন আছে, তার রেজিস্ট্যান্সও আছে। শিক্ষামন্ত্রী হিসেবে তুমি দুটো ফেজে কাজ করেছো, 11 থেকে 14, 11 থেকে মানে 11 মে থেকে 14 অগস্ট। আর 11তে প্রথমে আমি উচ্চশিক্ষামন্ত্রী হই, তারপর কয়েক মাস পরে আমাকে স্কুল শিক্ষা দপ্তরটা দিয়ে দেওয়া হয়। তো আর ওই 14 অগস্ট, আর তারপরে 21 থেকে 26। 21 থেকে 26, এই যে দুটো ফেজে, এখানে দুর্নীতির অভিযোগ বিভিন্ন সময়ে যে উঠেছে, এবং তার মধ্যে শিক্ষা একটা মেজর একটা জায়গা। তো সেই শিক্ষার দুর্নীতি এবং শিক্ষার অব্যবস্থা, এইটার কোনো এফেক্ট ব্যক্তিগতভাবে তোমার ভোটে পড়বে কি মনে হয়? এই শিক্ষার দুর্নীতি যদি ভোটে প্রভাব পড়তো, তাহলে সেটা 24-এ ভোটে আরও বেশি পড়ার কথা। 22 সালে আমাদের এই সিবিআইডি শিক্ষা সংক্রান্ত এই বিষয়টা শুরু হয়। এই ধরা পড়া, ধরপাকড়, মিডিয়া ট্রায়াল, বিরোধীদের চিৎকার করা। 24 একটা ইলেকশন হয়ে গেছে, এবং আমি তোমায় তো বললাম 24 ইলেকশন প্রথম ধাপের পরেই 26,000 ওই চাকরি, যেটা খুব বহুচর্চিত বিষয়, সেটা মানে ঘোষণা করা হয়। তাহলে এই 24-এ, যেটা কিনা রাজ্যের ভোট নয়, কেন্দ্রের সরকার নির্ধারিত হওয়ার ভোট, হ্যাঁ, রাজ্যের মানুষেরা সেখানে পার্টিসিপেট করছেন, তাহলে তারা কেঁপে গিয়ে বিজেপিকে ভোট দিতে পারত। যেহেতু বিজেপি এখানে আমাদের মূল বিরোধী দল, লেফট 24 সালেও আমাদের এখানে প্রায় মানে শুকিয়ে এসছে, মানে রেজাল্টের নিরিখে আর কি। তো সেটা তো তাহলে 24-এই পড়তো। যা 24-এ পড়েনি, তা আর নতুন করে 26-এ পড়বে কি? শেষ সুপ্রিম কোর্টের অর্ডারটা তো 26-এই, মানে ঠিক এই কিছুদিন আগেই এসেছে, ওই ভোটের পরে। ততদিন অবধি তো জিনিসটা বিচারাধীন ছিল, সেইটার এফেক্ট পড়বে না। সেই সুপ্রিম কোর্টের অর্ডারে কি বলা হয়েছে যে 26,000 যেমন চাকরি গেছে, আবার তাকে ফেরত নেওয়ারও একটা প্রক্রিয়া জারি করার কথা বলা হয়েছে, এবং সেটা জারি করা চলছে। তাদের সবাই ফেরত পাবে, তাহলে আর নতুন করে কি প্রভাব পড়বে? তুমি রাজনীতিতে আসার আগে তুমি তো নিজে ছিলে একজন শিক্ষক প্রফেসর, এই হিসেবে তুমি কাজ করেছো, কলেজে পড়াতে। তো সেটা কোন সময় থেকে কোন সময় তুমি কলেজে? 1996 আমি 3 ডিসেম্বর সিটি কলেজ অনার্সটির চাকরি পাই। আর আমি লিয়েন নিয়ে বেরিয়ে আসি 2011 মে। তার মাঝখানে 2 বছরের আমি লিয়েন নিয়েছিলাম। আমি একটা টেলিভিশন চ্যানেলে, তখন তুমি জানো সেই টেলিভিশন চ্যানেল, সেখানে আমি চাকরি করতে চলে গিয়েছিলাম 2 বছরের জন্য। এই আমার মোটামুটি, মানে ধরতে পারো আমি 15 বছর মতো কলেজে পড়েছি। আর এই 23 সালে বোধ হয়, 23 সালে আমি ভলেন্টারি রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছি। দুটো ছোট প্রশ্ন করছি, কিছুটা ইয়ার্কির ছলেই করছি। হ্যাঁ, এই যে ধরো তুমি 96-তে যখন লেকচারারশিপের চাকরিটা যখন তুমি পেয়েছিলে এবং 15 বছর করেছিলে, সেই সময় লেফট ফ্রন্ট পাওয়ারে ছিল। তোমার এই চাকরি পাওয়ার ক্ষেত্রে এই অনিলায়ন প্রক্রিয়ার কোনো প্রভাব কি ছিল? না, ছিল না। আমি তোমাকে উদাহরণ দিচ্ছি, এটা মাঝে মাঝে সিপিএম বলার চেষ্টা করে। সেটা হচ্ছে যে আমি 93-এ এমএ পাস করি, 94-এ আমি নেট ক্লিয়ার করি দিল্লির, 95-এ আমার প্রথম পোস্টিং, মানে পিএসসি ক্র্যাক করি, পিএসসি ইন্টারভিউ দিই। পিএসসি আমার ফার্স্ট পোস্টিং হয় টাকি গভর্নমেন্ট কলেজে। কিন্তু তখন আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে থিয়েটার করবো, এবং থিয়েটার কলকাতায় থাকা জরুরি। আমার কাছে পড়ানোটা কখনোই খুব প্রায়োরিটিতে ছিল না। পড়ানোটা মানে আমাদের বাপ ঠাকুরদারা বা বাবা কাকারা যেভাবে ভেবেছে, মানে একটা কলেজে বা স্কুলে পড়াও আর তার সঙ্গে থিয়েটার করো, এটাও তো 90-80, মানে এটা বলতে আমরা যে সময় বড় হচ্ছে না ফরম্যাট। হ্যাঁ, যে তুমি এখানে, ফলে আমার কাছে একটা স্কুল বা কলেজ, আমি স্কুলে পড়ালেও আমি পড়াতে পারতাম, কিন্তু এসএসসি তখনও শুরু হয়নি। আর এসএসসিতে আমি দিইনি কখনো। এবার আমি টাকি কলেজে চাকরিটা নিলাম না, 96 সিএসসির জন্য ওয়েট করলাম। আমার 7 র্যাঙ্ক হলো ইন্টারভিউতে, ঠিক আছে, কিন্তু অসাধারণ। মানে দেখো, সিপিএমে মানে অনিলায়নের নেগেটিভ ভূমিকা দেখো, কোনো কারণ নেই। মানে আমি সেই সময় যে অ্যান্টি সিপিএম, হয়তো মানে আমি যেহেতু এসএফআইটা করতাম না, কোনোদিন করিনি, বা এসএফআই বিরোধিতা করেছি, আমাকে পাঠানো হলো সিটি কলেজে। কেন? মানে সিটি কলেজ তখন মাইনরিটি স্ট্যাটাস বুথ,
এবং প্রতি সাবজেক্টে 3 জনকে ইন্টারভিউ করতে হবে, মানে একটা পোস্টের জন্য 3 জন ইন্টারভিউ দেবে, মানে তার মানে আমার অলমোস্ট পরীক্ষা দিতে হচ্ছে, ফার্স্ট ইন্টারভিউ ক্র্যাক করতে হচ্ছে, আবার সেকেন্ড ইন্টারভিউ, মানে আমার এতগুলো আমাকে শাটার নামানো হচ্ছে আমার সামনে। এবং আমি যদি ওই ইন্টারভিউটা যদি ক্র্যাক না করতে পারি সিটি কলেজে, তাহলে আমাকে পাঠিয়ে দেবে মফস্বলের কোনো কলেজে। তাহলে তার আগের বছর 95 আমি যে টাকি কলেজ ছাড়া যে অ্যাপয়েন্টমেন্টটা না নেওয়ার যে সিদ্ধান্তটা নিলাম, সেটা আমি একেবারে বিষবাও জলে পড়ে যাবো আবার। ঠিক আছে, এই অবস্থায় আমি ইন্টারভিউটা দিই। একটা ভালো ছিল যে সেই সময় পুরনো ব্রাহ্মরা মানে কলেজে তখন খুব দাপট, ব্রাহ্ম কলেজ তো সিটি কলেজ, করুণাকেতন সেন, আমি দেখলাম 90 বছর বয়স, তিনি ওই ইন্টারভিউগুলো নিচ্ছেন। ঠিক আছে, ফলে ওখানে আমার আবার একজন খুবই পরিচিত একজন মানুষ, তাকে আবার পাঠানো হয়েছে আমার সঙ্গে ওই থার্ড ইন্টারভিউয়ের ক্যান্ডিডেট হিসেবে। মানে প্ল্যানিংটা খুব জবরদস্ত ছিল, যাতে তোমাকে বাদ দেওয়া। হ্যাঁ। কিন্তু আমি ওই ইন্টারভিউটা এমনই দিলাম যে আমার নানি উপায় ছিল না, আমি এটুকু বলতে পারি তোমার, নিজের পক্ষে না গিয়ে। তার মানে তুমি অনিলায়নটা কাটিয়ে বেরিয়ে গেছো। আমি অনিলায়ন আসলে মানে দেখো, যারা ওখানে সেই সময় চাকরি পেয়েছে সবাই কি মানে ওদের অনিলায়নের মূল কথাটা কি ছিল, এক, আমাদের যারা হোল টাইমার তাদের বা মন্ত্রী নেতা যারা আছেন, আমি নাম করছি না, তাদের স্ত্রী তাদের ছেলে মেয়ে যেন বিশ্ববিদ্যালয় কলেজে একটা চাকরি পায়। আমি জানি না তোমার স্ত্রী তো কলকাতা বিশ্ববিদ্যালয়ে ফিজিক্স পড়ান, তিনি অনিলায়নের এরকম এসবাই করতেন কিনা আমি জানি না, করতেন না। আচ্ছা, যাই হোক। হ্যাঁ। তো আরেকটা হচ্ছে যে যারা পার্টি ঘেঁষা, যেটা ওদের পার্টির যেটা অধ্যাপক সংগঠন, সেটা করছে কিনা, হ্যাঁ, তার উপর নির্ভর করছে বিশ্ববিদ্যালয়ে চাকরি পাচ্ছে কিনা। আমার সুবিধা হচ্ছে, দেখো, আমি কোনোদিন বিশ্ববিদ্যালয়ে ইন্টারভিউ দিইনি, একমাত্র রবীন্দ্রভারতী থিয়েটারে, সেটাও ওই যখন আমি নেট পরীক্ষা দিচ্ছি সেই সময় আমি বিশ্ববিদ্যালয়ের ইন্টারভিউ দিই। আর নইটার কোনো বিশ্ববিদ্যালয়ে আমি কোনো ইন্টারভিউ দিইনি, আমার বাসনাও ছিল না, কেননা আমার বাসনা ছিল যে কোনো একটা চাকরি হলেই হলো, প্যারালালি আমি থিয়েটারটা করবে। হ্যাঁ, তুমি যে বললে যে তুমি শেষ পর্যন্ত ভলান্টারি রিটায়ারমেন্ট নিয়েছো 2021-এ না 22-এ বললে? 22-এ, মানে 21-এ আমার 25 বছর কমপ্লিট হয়। 25 বছর মানে আমি একটা সম্মানজনক পেনশন পাবো। তো 22 আমার 21 সালে আমি প্রক্রিয়া শুরু করি, মানে 2 বছর বোধহয় লাগে পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে। শেষ পর্যন্ত হয়েছে। তার মানে তো তুমি একটা পেনশন পেনশন পাই। এই যে মহার্ঘ ভাতা, সেটাও এক ধরনের ভাতা, সেটা যে একটু কম পাচ্ছ, তাতে কোনো অসুবিধা? দিয়ে আমি এটা ইনফ্যাক্ট ডিএ নিয়ে জিজ্ঞেস করলাম আমার সরকারি অফিসারদের যে আমি তো ওই সময় পড়িয়েছি, আমি ডিএ পাবো না? বললো না, আপনি তো লিয়ে নিয়ে আছেন, তার আগেরটা তো তুমি পাবে। আগেরটা পাবো, কিন্তু সেটা খুব কম অংশ পাবো। এই সরকার এত ভাতা দেয়, এই যে তুমি বললে কন্যাশ্রী, এই ভাতা যেগুলো আছে সেগুলো তো ভাতা, পাশাপাশি ডিএটাও তো একটা ভাতা, কারণ ওটাকে বলা হয় ডিয়ারনেস অ্যালাওয়েন্স, মানে হচ্ছে মহার্ঘ ভাতা। হ্যাঁ। আচ্ছা, এইখানে যে ভাতাটা দেওয়া হচ্ছে না বা এখনো অবধি হয়নি, এখনো অবধি কেউ পায়নি না, এক প্রশ্ন তো ছেড়ে দেওয়া হয়েছে, শিক্ষক অধ্যাপকেরটা সিদ্ধান্ত হচ্ছে তাদেরটাও দিয়ে দেওয়া হবে সম্ভবত। মানে আমি সেটাই জিজ্ঞেস করছি যে এটার জন্য এত কোর্ট কাছারির দরকার কি ছিল? এখানে আমাদের সরকারের যে দৃষ্টিভঙ্গি, সেটা হয়তো এরকম হতে পারে, ভাবতে হবে তোমায়, যে সেটা তুমি যেটা মহার্ঘ ভাতা বলছো, সেটা কিন্তু সবসময় তার মাইনের অতিরিক্ত। আর যিনি লক্ষ্মীর ভাণ্ডার বা কন্যাশ্রী পাচ্ছেন, তার বাড়িতে হয়তো কোনো রোজগারই নেই, তাহলে হ্যাঁ, তাহলে যে একটা সাস্টেনেবল টাকা পান তার সংসারের জন্য, ওই মহার্ঘ ভাতাটা তার পক্ষে অতিরিক্ত মহার্ঘ, সেই জন্যই তার নাম মহার্ঘ। হ্যাঁ, আর যিনি লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, তাকে হয়তো তার স্বামী হাতে একটা টাকাও দেন না, বা তার ছেলে তার হাতে 2 পয়সা তুলে দেন না। তাহলে সরকারের প্রায়োরিটি ছিল যে আমি আপনার সরকারি চাকরিজীবী হিসেবে আপনার মাইনে পেতে কোনো মাসে অসুবিধা হয়েছে কি? মহারাষ্ট্রে তো হয়েছে, একটা সময় বিহারে হয়েছিল, বিহারে প্রবলভাবে হয়েছিল, যে সরকারি চাকরিজীবীরাও টাকা পাচ্ছেন। তা মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সরকারি চাকরিজীবীদের মাইনে মানে ফেল করেছে, এটা কোনোদিন হয়নি। তাহলে আপনার একটা বড় নিরাপত্তার জায়গা আছে, তারপর আপনার অতিরিক্তটা আপনার প্রাপ্য, এবং সেটাও আমরা দেব। কিন্তু তার আগে বোধহয় আমাদের সরকার চেয়েছিল যে আমাদের যে মানে ভাড়ার আছে, সেখান থেকে যাতে মানে ইনক্লুসিভ করে ম্যাক্সিমাম লোককে বেনিফিট দেওয়া। এটা এই যে তুমি এই কথাটা বললে, এই ক্ল্যারিফিকেশনটা বোধহয় দেওয়ার দরকার ছিল, কারণ এটা নিয়ে নানান রকম কথাবার্তা ওঠে, তো সেই জন্যই বলছি তোমার এই ক্ল্যারিফিকেশনটা ঠিকঠাক ক্ল্যারিফিকেশন বলে আমার মনে হচ্ছে। এবার আমি একটু রাজনীতি থেকে অন্যদিকে যাই। তুমি প্রেসিডেন্সি কলেজে পড়েছো, মানে আমিও পড়েছি। হ্যাঁ, আমরা সেই অর্থে যেটাকে বলে প্রেসিডেন্সিয়াল ভাই, প্রেসিডেন্সি থাকলে একটা না একটা রাজনীতি হয়ই। তুমি সেই সময় ছাত্র রাজনীতিতে ছিলে? অল্প দিন ছিলাম।
আমি মানে কিন্তু আমার মনোভঙ্গিটা ছিল, হয়তো তোমারও তাই ছিল, যে রাজনীতিটা আছে ঠিক আছে করতে হয়। যেমন আমি তোমাকে একটা গল্প বলি, যে সেটা হচ্ছে যে আমি যখন একটা আলট্রালেফট সংগঠনে যুক্ত হই অল্প দিনের জন্য, আমি 12 কথা বলছি, মানে তখনও আমি কলেজে ঢুকিনি, মানে স্কটিশ চার্চ কলেজে পড়ি। তো তখন ওইরকম একটা মানে পাড়া বন্ধুদের সঙ্গে মিলে ওরকম একটা যোগাযোগ তৈরি হয়। তো আমি বাবাকে গিয়ে বললাম যে বাবা আমি এরকম একটা সংগঠন করবো। বাবা বলতে দাঁড়া, আমাদের বাড়িটা এখন একতলা, ওটা দোতলা করি। দোতলা না হলে তুই কি করে নকশাল করবি? বাপের দোতলা বাড়ি থাকতে হয়, তাহলে তুই করতে পারবি। ফলে আমাদের বাড়িতে এটা ব্যাপারটা কখনোই পলিটিক্স ব্যাপারটা খুব সিরিয়াস ছিল না। আমাদের মূল ওরিয়েন্টেশনটা ছিল মানে লেখাপড়া, মানে সাহিত্য পড়া, জানি তোমার সিনেমা, থিয়েটার, এইসব দিকে মূলটা ছিল। ফলে আমি যে কলেজে পড়তেই যে আমাকে বলা হয় মাঝে মাঝে যে আমি এইরকম ছাত্র সংগঠন করেছি, মানে সত্যি কথা বলতে কি তুমি একে জিজ্ঞেস করলে জানতে পারবে। মানে আমার ওই সময়কার রাজনৈতিক সহকর্মী খুব অল্প দিনের জন্যে, এবং পরবর্তী ক্ষেত্রে এখনকার আমার রাজনৈতিক সহকর্মী দোলা সেন। হ্যাঁ, দোলা আমার ব্যাচ, এবং দোলা পড়তো কোথায় বেথুন বা বিদ্যাসাগরে। তো ওদের যে সংগঠনটা, এবং তুমি জানো এই আল্টারনেটিভ সংগঠনগুলো শতভাগে ছিল। হ্যাঁ, ঠিক আছে, ও একটা বোধহয় গ্রুপ করতো। তো ওই সময় ওর সঙ্গে আমার মাঝে মাঝে দেখা হয়েছে। মানে আমার মনে হয় যে আমার পলিটিক্যাল যে তুমি অ্যাক্টিভিটিটা বলছো, এটা 7 থেকে 8 মাস বা 9 মাস। ও আচ্ছা, মানে এইটুকু। হ্যাঁ, এইটুকু। তারপর আমার সেকেন্ড ইয়ার থেকে আমাদের পুরো বিষয়টাই অন্যদিকে চলে যায়। মানে পড়াশুনো, কলেজে থিয়েটার করা, হ্যাঁ, ফিল্ম ক্লাব করা, সিনেমায়, লিটিল ম্যাগাজিন বার করা। আর কবিদের সঙ্গে আমার যেহেতু একটা বরাবরই কলেজ জীবন থেকে একটা খুবই ইন্টারাকশন ছিল, পুরো আমার মানে মন মেজাজটা ওই দিকে চলে যায়। কিন্তু আমি তা একই সঙ্গে বলতে চাই যে আমার কলেজে সেই সময় যারা নেতা ছিল ওই গ্রুপের, বিশেষত কলেজের আমার নেতা, তারা মানে এত কৃতি এবং এত মেধাবী স্টুডেন্ট ছিল, ওদের দেখে ওদের প্রতি আকৃষ্ট না হয়ে পারা যেত না। আমি যে রাজনীতি যে থাকিনি, এটা তার মানে এই নয় যে এই বিষয়টাকে আমি পুরো রেফিউট করছি, আমি বিষয়টাকে পুরোটা অগ্রাহ্য করছি, বা কোনো আমার এর প্রতি কোনো অসম্মান আছে। আমার দৃষ্টিভঙ্গি বা মনোভাবটা আসলে ওই দিকে ছিল না। ওইদিকে আমার মানে আমি আই ওয়াজ নেভার আ পলিটিক্যাল ম্যান। নন্দীগ্রাম সিঙ্গুর না ঘটলে তুমি বুঝতে পারছি, আমি জীবনে প্রথম ভোটে লড়ছি 2011 সালে। হ্যাঁ, আমার হয়তো সরাসরি রাজনীতিতে আসা হতো না, এবং আমার সঙ্গে নেত্রীরও হয়তো কোনোদিন দেখা হতো না, বা দেখা হলেও সেটা হয়তো কোনো সাংস্কৃতিক মঞ্চে দেখা হতো। রাজনৈতিক ফোরামে তার ডাকে গিয়ে আমি গিয়ে দাঁড়ালাম সে 2008 সালে 21 জুলাই। সেটা কিন্তু আমার কাছে আমার এখনো মাঝে মাঝে খানিকটা দৈবী বলে মনে হয়, মানে খানিকটা নিয়তি চালিত। ইনফ্যাক্ট আমার মনে আছে 2009 সালে যখন তোমার সাথে আমার একটা জায়গায় দেখা হয়েছিল, আমরা এটা নিয়ে আড্ডা মারছিলাম, আমি তোমাকে বলেও ছিলাম যে তুমি রাজনীতিতে আসবে, আমার বিশ্বাস হয় না। মানে আমার মনে আছে আমি তোমাকে বলেছিলাম। মানে আমি সিপিএম যখন আসছে আমি তখন ক্লাস 3-এ পড়ি, আর সিপিএম যখন যাচ্ছে আমি তখন কলেজে পড়াই। ঠিক আছে, তো মানে এত বড় দীর্ঘ একটা সময় আমরা এর মধ্যে বাস্তব বুঝতে গেছিলাম। আমরা ঠাট্টা করে বলতামও যে আমাদেরকে আমৃত্যু এদিকে দেখে, মানে আমরা কি এর সরকারের বদল দেখতে পাবো না? আমরা নিজেরাও আড্ডা মেরে আমরা বলেছি। মানে একই সঙ্গে কিন্তু আমাদের যারা, যখন আমরা তরুণ ছিলাম, যুবক ছিলাম, প্রত্যেকের মধ্যে একটা অবরুদ্ধ অসন্তোষ ধুমায়িত হয়ে উঠছিল যে কি করব এখানে, কি মানে কিভাবে বাঁচবো। হ্যাঁ, মানে এত মধ্যমেধার মহাযজ্ঞ চলছে কেন? এবং যারা একটু আড়ষ্ট, লাজুক, বা এমনকি ইগোইস্টিকও বলা যায়, তারা যেহেতু মেন স্ট্রিমে কখনোই যেতে চায় না, তাদের কেন দূরে সরিয়ে রাখা হয়? গত 4 বছর ধরে ছাত্র সংসদ নির্বাচন হয় না, এটা তো আগে আমরা ভাবতে পারতাম। আচ্ছা, ছাত্র সংসদ নির্বাচন হয় না, মানে হলে মানে প্রত্যেক বছরই একটা গণ্ডগোলের উপক্রম হতো, সেটা অনেক দিনই হয়নি। আমি বারবার চেয়েছি ছাত্র সংসদ নির্বাচন হোক, এবং মুখ্যমন্ত্রীও চাইতেন। তারপর সেটা একবার কোভিড হলো, একবার এই লোকসভা ইলেকশন এসে গেল। লোকসভা ইলেকশনের বছরে আগস্টে হওয়ার কথা ছিল, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা 28শে আগস্ট বললেন যে আমরা করব। তারপর বিষয়টা এই ভোটের মানে তালে গোলে হল না। আমার ধারণা নতুন সরকার আমাদের আসবে, এবং এসে আমাদের সরকার নিশ্চয়ই এটা করবে। তুমি নাট্যকার হিসেবে খুব বড়ভাবে সফল, নাট্য পরিচালক হিসেবে তুমি খুব বড়ভাবে সফল। মানে আমরা যারা স্টেজের, মানে আমরা যারা থিয়েটার দেখি, রেগুলার না হলেও ইরেগুলারলি, তারা আমরা প্রত্যেকে তোমার নাটক দেখেছি। মানে কেউ তোমার 2টো নাটক অন্তত দেখেনি এরকম কেউ হতে পারে না, ঠিক আছে? আমাদের মানে দেখেছি। হ্যাঁ, পাশাপাশি আমি দেখেছি তুমি অত্যন্ত ভালো গল্প লেখো। ইনফ্যাক্ট আমি তোমার একটা বই পড়েছিলাম, একটা কালেকশন ছিল যে নাটক নিয়ে নানান রকম গল্পকে একটা
হ্যাঁ হ্যাঁ রাখা। তাতে একটা গল্প ছিল। তাতে তোমার একটা গল্প ছিল। এছাড়াও আমি তোমার রবিবার ছবি আনন্দবাজারে তোমার হ্যাঁ, বেশ দু তিনটে গল্প বেরিয়েছে। তিনটে গল্প পড়েছি। এগুলোর পাশাপাশি তোমার রাজনীতিকে মেলাতে অসুবিধা হয় না? আমি বুঝতে পারছি না, মানে তুমি যদি গল্প উপন্যাস নিয়ে বললে, আমি পৃথিবীতে এরকম ডজন খানেক লোকের নাম তোমায় আমি বলতে পারি যে যারা একই সঙ্গে গল্প উপন্যাস লিখেছেন, এমনকি দেশের প্রেসিডেন্ট পদে নির্বাচনে লড়েছেন এবং তারপরে নোবেল পেয়েছেন। হ্যাঁ, তা পেয়েছে। হ্যাঁ, কিন্তু এখানে একটা প্রশ্ন ওঠে যে ধরো তুমি একটা রাজনীতিতে রয়েছো এবং আমি দেখেছি প্রচুর থিয়েটার দলের একটা অভিযোগ আছে, এই সরকারি হল পাওয়া যায় না, অমুক পাওয়া যায় না। এই জায়গাগুলো, এই প্রশ্নটা তো তোমার দিকে ধেয়ে আসতে পারে। না আমার দিকে ধেয়ে আসবে না, কারণ ওরা জানি আমি এটার মধ্যে নেই, এটা আমার সঙ্গে এটার মধ্যে আমি যুক্ত নই, আমি আমার দপ্তর নিয়ে ব্যস্ত। তো এটা আর দেখো, অভিযোগ সবসময় কারোর না কারোর থাকবে। হ্যাঁ, তো অভিযোগ নিয়ে ভেবে কি হবে? উত্তর হচ্ছে যে ওরা কি যারা থিয়েটারের ডেট দেন, সরকারি লোকেরা বা যাই হোক, সেখানে যদি আমাদের থিয়েটারে কোনো বন্ধু থেকে থাকে, তারা কি সব দলকে দিচ্ছে না? আমার তো ধারণা ঘুরিয়ে ফিরে দিচ্ছে। যদি কেউ না পায় তাহলে সেইটা নিয়ে এত অভিযোগ বা কান্নাকাটি করার তো কিছু নেই। বেসরকারি হলো তো অনেক আছে, হ্যাঁ, তাই না? সেখানে করবে, এতে জ্ঞানমঞ্চে তো হতো, বিড়লা সভাঘরে তো হতো। আমি আমার থিয়েটারে যখন লঞ্চ করি, আমার শেষ থিয়েটারে আমি লঞ্চ করেছি বেসরকারি হলে। হ্যাঁ, তা আমি মানে সরকারকে গাল পারবো এবং সরকারি হল কেন দিচ্ছে না তা নিয়ে কান্নাকাটি করবো? হ্যাঁ, এটা কোনো মানে নেই। একসাথে এটা একসঙ্গে মানে করা অন্তত উচিত নয়। আমি এই যে মানে এই যে বিজেপি সব গ্র্যান্ড বন্ধ করে দিয়েছে, তো এটার আমাকে একজন মিডিয়া আমার থেকে প্রতিক্রিয়া চাইল। আমি মনে হয় যখন পলিটিক্যালি আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি পলিটিক্যালি এর ভীষণ অপোজ করি। কেননা এটা অনুদান দেওয়া উচিত, এবং বিজেপি এই প্রায় 1300 দলকে সারা ভারতবর্ষে বন্ধ করলো। তার মানে বিজেপি হ্যাজ নো কালচার, নো আইডিয়া অ্যাবাউট কালচার, নো আইডিয়া অ্যাবাউট থিয়েটার, নো অ্যাবাউট দ্য ইম্প্যাক্ট অফ দ্য থিয়েটার ইন দ্য সোসাইটি। ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে আমার মূলত একটা পলিটিক্যাল স্টেটমেন্ট। আবার এর পেছনেও যদি ব্যক্তিগত বলে যে আমি এটা খুশি হয়েছি, এই কারণে খুশি হয়েছি, অনেক দল উদ্বৃত্ত এটা থেকে এমনভাবে এর নয় করেছে যেটা এই মানে উচিত নয়। অ্যাকচুয়ালি করা উচিত যে একটা টাকা দিয়ে তারা টানা অডিট করা উচিত, একটা সেন্সরশিপ চালানো উচিত, যেটা একটা ঠিক খাতে যাচ্ছে। ঠিক খাতে যাচ্ছে কিনা। দেখো, আমি যদি শিক্ষা দুর্নীতিতে কেউ যদি টাকা নিয়ে চাকরি দেন তাহলে সে দুর্নীতি। আবার কেউ যদি একটা থিয়েটারের দলের ছেলে নিয়ে টাকা নিয়ে সেটা যদি নিজের কাজে লাগান, সেটাও দুর্নীতি, ঠিক তাই না? মানে তুমি আমার দলে থিয়েটার করো, তোমার নাম করে আমি মাসে একটা টাকা নিচ্ছি, সেটা আমি আমার গাড়ির তেলে ব্যবহার করছি বা বাড়িতে একটা এসি লাগানোই ব্যবহার করছি, সেটা কি দুর্নীতি নয়? অবশ্যই দুর্নীতি। তা আমি বলছি যে এটা তো হয়েছে দিনের পর দিন, বছরের পর বছর, কিছু কিছু দল করেছে। তা সেই সেন্সরশিপটা রাখা উচিত, এবং মানে এই বোধটা থাকা উচিত যে 70-এ যারা আমাদের পিতৃপুরুষেরা যারা থিয়েটার করেছেন, বা 60-এ বা 50-এ, তারা কোনো গ্রান্টের তোয়াক্কা করেনি। এখন অর্থনীতি যে জায়গায় চলে গেছে, খুবই খারাপ জায়গায়, কিন্তু থিয়েটারের জোর যদি থাকে তাহলে গ্রান্ট ছাড়াও থিয়েটার করা যায়। না, সেটা তুমি তো করে দেখিয়েছো অনেকটা সময়, দীর্ঘ সময়। আমি দীর্ঘ সময় করেছি। আর 14 সালে যখন বিজেপি আসে, আমি পশ্চিমবঙ্গের একমাত্র দল 14 সালে বিজেপি এলো, আমি 19+1 20টা আমি গ্রান্ট পেতাম। আমি 14 সালে মেল করে জানিয়ে দিলাম আমাকে গ্রান্ট দিতে হবে না, কারণ আমি বুঝতে পারছিলাম যে সময়টা আসছে, আমার বোধ শক্তি, আমার গ্রান্ট শক্তি আমায় বলছিল যে সময়টা আসছে, আমি বিজেপির সরকারের থেকে টাকা নেব, আবার সেই সরকারের বিরুদ্ধে থিয়েটারের কথা বলবো। এটা অনেকে বলতে পারে, হ্যাঁ এটা তোমার ট্যাক্সের টাকা, কেন তুমি পারবে না? কিন্তু আমার মনে হয় যে এর মধ্যে এক ধরনের স্ববিরোধিতা আছে। ওই আমার নেওয়ার মধ্যে একটা কোথাও অনুগ্রহের অনুকম্পা চুঁইয়ে পড়ে। হ্যাঁ, এই অনুকম্পাটা যে চুঁইয়ে পড়ছে, এটা এটার সঙ্গে আমার এক ধরনের মানে বোঝাপড়া করা উচিত। এবার তুমি যখন থিয়েটারের ডিরেক্টর, পাশাপাশি তুমি একজন ফিল্মের ডিরেক্টর। প্রথম ছবিটা তো আমি দেখে খুব অবাক হয়ে গেছিলাম। আমার মনে আছে আমি বিজলিতে রাস্তা দেখেছিলাম, বিজলিতে রিলিজ করেছিলাম, আমি দেখতে গেছিলাম। হ্যাঁ, রাস্তা এখনো ওয়ান অফ দ্য হাইয়েস্ট ভিউয়ার ইন ইউটিউব দেখেছি আমি সেটা। তোমার এই যে ধরো দুটো নির্দেশনা, দু ধরনের মিডিয়াম, যদিও অডিও ভিজুয়াল আমি সবই মানছি, এই দুটোতে তোমার স্বচ্ছন্দ বিচরণ করতে অসুবিধা হয় না? না, এই কারণে হয় না যে আমাদের এখানে ভীষণ স্টিগমাটাইজ করা, যে ফিল্মের ডিরেক্টর মানে ফিল্মের ডিরেক্টর, থিয়েটার ডিরেক্টর মানে থিয়েটার ডিরেক্টর। থিয়েটার ডিরেক্টর মানে হচ্ছে তিনি পাঞ্জাবি পাজামা এবং কাঁধে ঝোলা ব্যাগ থাকবে। ফিল্মের ডিরেক্টর টাইপের দেখতে, হ্যাঁ, একটু উস্কো উস্কো দাঁড়িয়ে থাকবে, সন্ধ্যেবেলা মুড়ি খাবেন। আর ফিল্মের ডিরেক্টর মানে হচ্ছে জিন্সের প্যান্ট আর চমৎকার ঝকঝকে টি শার্ট থাকবে, সে তার রেব্যান সানগ্লাস না হবে, না আমি বলবে কাট, তারপর সন্ধ্যেবেলা ভটকা হাতে বসে পড়বে। ঠিক আছে, এই যে দুটো স্টিগমাটাইজ করা বাঙালি চেহারা, এর কাউন্টার সবসময় ছিল। মানে আমি বলছি জীবনের প্রথম 3টে, ধরা যাক যে পুরসভার
ড্রাঙ্কেল এঞ্জেল, ঠিক আছে, পুরসভা ফার্স্ট এটা থিয়েটার করেন, পুরসভা থিয়েটার ডিরেক্টর, ইংমার বার্গম্যান ন্যাশনাল রেপার্টরি চালিয়েছেন থিয়েটারে, ঠিক ঠিক আছে, তো এরা তো থিয়েটারের লোক, তারপর তারা ফিল্ম করেছে। আমাদের এখানে যারা করে ঋত্বিক ঘটক মানে এমনিতে গণনাট্যের লোক ছিলেন একদম। হ্যাঁ, বাকিরা মানে সত্যিকার ক্ষেত্রে পেইন্টার ছিলেন। একজন পেইন্টার যদি ফিল্ম ডিরেক্টর হতে পারেন, একজন থিয়েটার ডিরেক্টর কেন ফিল্ম ডিরেক্টর হতে পারবে না? তাকে কেন একটা ওই বর্গতে বা ছকে ফেলে দেখা হবে? তোমার রোল অ্যাজ আ থিয়েটার ডিরেক্টর, তোমার রোল অ্যাজ আ ফিল্ম ডিরেক্টর, কোনটা তুমি বেশি এনজয় করো? তোমার সত্যি কথা বলবো, সেটা হচ্ছে যে আমি এখন সব থেকে বেশি এনজয় করি অভিনয় করতে। ঠিক আছে, আমি অ্যাজ অ্যান অ্যাক্টর আমি খুব আনন্দ পাচ্ছি, এমন এমন ছবিতে এমন এমন কাজ করছি যেটা আমার মনে হচ্ছে আমি যখন এবার, তুমি যদি আমার থিয়েটারগুলো খুব ভালো করে যদি, হয়তো তুমি সব দেখোনি, একটা দুটো হয়তো দেখেছো, না বেশি দেখি না তুমি দেখবি সে আমার থিয়েটারে আমি কখনো বড় পাঠ করিনি, কারণ আমার লোকজন তৈরি করতে গিয়ে এত সময় যেত, আমি ওই নতুন পাঠটা করে ঝুঁকি নিতে পারতাম না। ঠিক আছে, কিন্তু এখন আমার মনে হচ্ছে আমি যদি আবার থিয়েটারে ব্যাক করি, মানে আমার দলে আমি মেইন ক্যারেক্টার করেছি, এটা একমাত্র হচ্ছে সিনেমার মতো বলে একটা থিয়েটার করতাম। আর কোনো থিয়েটারে তুমি দেখতে পাবে না আমি মেন রোল। তা আমি আবার যখন এই স্টেজে ব্যাক করবো, এবার আমি মেন রোল করবো ঠিক করেছি, দরকার হলে মানে 2-3 জন ক্যারেক্টার নিয়ে করবো, কিন্তু মেন রোল ছাড়া আমি করবো না। ঠিক আছে, কারণ আমি অনেক অন্যের, আমার পরে নায়ক ভুবনের ভার, প্রচুর লোকের দায়িত্ব দেওয়া হয়েছে মানে অভিনয়ের ক্ষেত্রে, আমি এখন আমি নিজের দিকে তাকাতে চাই। তুমি ধরো নাটক থেকে ইয়েতে পলিটিক্সে গেলে, পলিটিক্সে তো অনেকটা অভিনয় করতে হয়, তার মানে তোমার অভিনয় আরো আঁকা হয়েছে নাকি? না, এটা ভুল, এই কারণে ভুল যে অভিনয় বিষয়টা, এই যে রাজনীতির ক্ষেত্রে অনেকে বলে যে নাটক করো না, এই শব্দটাই আমি মানে বিশ্বাসই করি না। মানে যে অভিনেতা তার সোলটা এতটাই ট্যাবুলার আসা, সে ওখানে নাটক বলা হয় মানে তো মিথ্যা, নাটক করো না মানে মিথ্যা কথা বলো না রাজনীতিতে। হ্যাঁ, কিন্তু যে অভিনয় করে সত্যিকারে সে জানে তার সোলটাকে কোথায় তুলে নিয়ে যেতে হয় এবং কোথায় সত্য বলতে হয়। তাহলে এবং তুমি দেখবে যে কথা রাজনীতির মঞ্চ থেকে বলে, অনেক রাজনৈতিক নেতা বলেন এবং মানুষ সেটা বিশ্বাস করে না, সে একই কথা স্টেজ থেকে তুমি যদি বলো মানুষ সেটা বিশ্বাস করে। হ্যাঁ, তার মানে অভিনেতা হিসেবে তুমি ওই রোলটা তুলে ধরেছো যখন তুমি রাজনীতিতে এসছো, তাই তো? অভিনেতা হিসেবে ওই যে বললেন না যে জায়গায় তুলে নিয়ে যেতে হয় মনটাকে, সেই জায়গায় তুমি তুলে নিয়ে গেছো যখন তুমি রাজনীতিতে গেছো। এটা না, রাজনীতিতে গেছি, আমার রাজনীতিক চর্চা আমায় শিখিয়েছে যে আমি কি করে যে কোনো পরিস্থিতিতে, সবসময় রাজনীতিতে সত্যি কথা বলা যায় না, কিন্তু আমি অন্তত নিজেকে এটা বুঝিয়েছিলাম যে মিথ্যে বলবো না, যে কি করে অন্তত প্রায় এই গডফাদারের ভিটো কর্লিওনি একটা কথা আছে, যে সে ভিটো কর্লিওনি তার ছেলেকে শিক্ষা দিচ্ছেন যে দেখো কোনোদিন কাউকে না বলবে না। ছেলে বলছে সে কি বাবা, এটা তো আমাদের ব্যবসা, আমি যদি কাউকে না বলি তাহলে আমাদের সব তো ব্যবসা লুটে পুটে নিয়ে চলে যাবে। তখন বলবে না না তুমি না তো বলতেই হবে, কিন্তু এমনভাবে নাটা বলবে যেন হ্যাঁ এর মতো শোনায়। ঠিক আছে, তো ওইটা তুমি বললে যে যে প্র্যাকটিসটা রাজনীতি আমায় দিয়েছে। হ্যাঁ, যেটা তোমার অ্যাসেম্বলিতে বলো বা পার্লামেন্টে বলো, ওখানে তো মিথ্যে কথা বলা যায় না, অসম্ভব, অসত্য বলা যায়, অসত্য বলা যায় না, ওখানে তো মিথ্যে কথাটারই প্রবেশ নেই। তা আমার মনে হয় যে রাজনীতিবিদদের থেকে আমাদের এখানে যারা বঙ্গীয় যারা সাংস্কৃতিক লোকেরা আছে তাদের বেশিরভাগই গড় মিথ্যাবাদী বেশি, এটা আমার ইকুয়ালি মনে হয়। মানে রাজনীতিক লোক যতটা মিথ্যা বলেন তার থেকে গড় সাংস্কৃতিক লোকেরা মিথ্যাবাদী, প্রতারক, প্রডিউসারের টাকা মারে, 2 নম্বরি করে, মানে খাবারে টাকা মারতে দেখেছি আমি, যে কোনো অ্যাক্টরকে টাকা মেরে দেয়, অ্যাক্ট্রেসের টাকা মেরে দেয়। তার মানে কি এই দুর্নীতি বা এই কি বলবো, মানে এটা হয়তো খানিকটা মজ্জাগত, এটা হয়তো অনেক দিন আছে, এর সঙ্গে রাজনীতি হয়তো কোনো সম্পর্কই নেই, রাজনীতি এখানে একটা মানে কি বলবো টুল মাত্র। মানে অ্যাজ আ তুমি নিজে ব্রাত্য বসু, এর পাশাপাশি অনেকগুলো ব্রাত্য বসু আছে, একজন হচ্ছে শিক্ষক ব্রাত্য বসু, ছিল, আচ্ছা ছিল, এবার রিটায়ার্ড, হ্যাঁ রিটায়ার্ড শিক্ষক ব্রাত্য বসু, একজন হচ্ছে নাট্যকার ব্রাত্য বসু, একজন হচ্ছে নাট্য পরিচালক ব্রাত্য বসু, এবং নাট্য পরিচালক বলতে কি তোমার হাত থেকে অনেক ইম্পর্টেন্ট অ্যাক্টরকে, যাদেরকে আমরা আজকাল দেখি তোমার হাত থেকে তারা উঠে এসছে তোমার হাতে ধরে, একজন হচ্ছে নাট্য পরিচালক ব্রাত্য বসু, একজন হচ্ছে গল্পকার এবং লেখক ব্রাত্য বসু, একজন হচ্ছে সিনেমা ডিরেক্টর ব্রাত্য বসু, এবং একজন হচ্ছে রাজনৈতিক ব্রাত্য বসু। কোন ব্রাত্য বসুটাকে তুমি অ্যাজ ব্রাত্য বসু তোমার কাকে বেশি পছন্দ? এই তো সত্তার প্রসঙ্গ, কোন সত্তাটা তোমার বেশি? এটা তো প্রায় তো আমার কাছে প্রশ্ন হচ্ছে সত্য পে সত্তা, তাই না? মানে ঠিক আছে, সত্য পে সত্তা। তো এটা এই এত সত্তার মধ্যে আমি বিভ্রান্ত,
হ্যাঁ, যে কোনটাকে যে আমার পছন্দ এটা আমি খুব মানে নিশ্চিত নই এখন আর। তবে সবকটাকে আমি এখন এনজয় করি, আর আমি তোমায় বললাম যেটা এনজয় করি না সেখান থেকে আমি নিজেকে সরিয়ে রাখি। ঠিক আছে, তুমি যদি খেয়াল করো তাহলে দেখবে যে আমি 18 সালে আমার শেষ থিয়েটার, হ্যাঁ আমি দেখেছি সেটা, বারবার আমার এটা প্রশ্নটা জাগে। হ্যাঁ, যে আমি তারপর থিয়েটার করিনি, কিন্তু আমি করবো আবার। আমি যে ফরম্যাটে থিয়েটার হচ্ছে, আসলে আমার এখন মনে হয় যে ফরম্যাটে থিয়েটার হচ্ছে এটা আসলে হচ্ছে না, এটা একটা অভ্যাসের পুনরাবৃত্তি হচ্ছে। হ্যাঁ, তো সেটা আমার কিছুটা সিনেমা নিয়েও মনে হচ্ছে এখন, আমি সত্যি বলছি। হ্যাঁ অবশ্যই হচ্ছে আমার মনে হয়। না, আমি তো তোমার সিনেমায় অভিনয় করেছি, তুমি তো কত প্যাশন দিয়ে কাজ করে আমি নিজে দেখেছি। না কিন্তু এখন আমার মনে হচ্ছে আমরা সবাই মিলে অভ্যাসের পুনরাবৃত্তি করে যাচ্ছি, মানে হ্যাঁ, মানে পুরনো অভ্যাসের, মানে এক ধরনের মানে অতীত স্মৃতির, আমি শব্দটা ব্যবহার বলছি না, সেটা একটা খারাপ শোনাবে, কিন্তু মানে 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 সর্ট অফ এটাই হচ্ছে যে তার তার পৌনপুনিকতার মধ্যে আমরা আটকে পড়েছি। মানে আসলে অনেকেই যে আমরা আর কি করবো জানি না। তুমি তাও এই যে তুমি এটা করো, এটা তো আমি মনে করি যে তোমার এক ধরনের মানে কি বলবো, ইন্টেলেকচুয়াল এক্সারসাইজই। হ্যাঁ, মানে এটার মধ্যে দিয়ে তুমি একটা ছবি করারই আনন্দ পাও, কারণ তোমার উল্টো দিকে যে লোকটা এসে বসে সে নিশ্চয়ই একটা ওই 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 মানে ক্রাইম থ্রিলারের মতো, সে রোজ এক একটা গল্প নিয়ে আসে। একদম একদম। হ্যাঁ, ওই ওই যে আমাদের এডগার অ্যালান পোর মতো। এবং পাশাপাশি আরেকটা জিনিস ট্রানজেট করছো তুমি, হ্যাঁ, মানে মানে আমাদের অতীতের সময়কে তুমি ডেকে আনছি। হ্যাঁ, মানে পাশাপাশি আরেকটা জিনিসও আছে, সেটা হচ্ছে যে আমি একটা স্থায়ী আর্কাইভ, মানে ভিডিওই হোক কিন্তু একটা আর্কাইভ, হ্যাঁ, ওটা তোমার জন্য করতে চাই। ওটা তোমার নির্মাণ, ওটা তোমার যুক্তির নির্মাণ, কনস্ট্রাকশন। হ্যাঁ, আসলে তো তুমি বসে নিজের অতীত বা নিজের পুরনো সময়টার দিকে তাকাতে চাইছো, পুরনো কিছু লোকজন জুটিয়ে এনে ওই প্ল্যানচেট করছি আমরা সবাই মিলে। নতুনদেরও জন্য হ্যাঁ, না তারাও তো মানে মানে ছোট ভূত, পেটে ভূত, সেই ভূতরাও তো আসছে। হ্যাঁ, শুধু কি বামদেব ব্রহ্মদত্তির আসছে, সব ধরনের ভূতই আসছে। কেননা সোসাইটি আসলে আর্টকে প্রায় ভূতপ্রেত বানিয়ে দিয়েছে, জম্বি করে দিয়েছে। হ্যাঁ, তো জম্বি, যে সোসাইটিতে আর্ট বিলং করে না সেখানে আর্টিস্টরা কী করবে? ওই প্লেটোর লজের মতো সবাই নির্বাসনে চলে যাবে, দলবদ্ধভাবে বুনুয়েলের ছবির মতো রাস্তা ধরে হাঁটতে থাকবে, অনন্তের দিকে হাঁটবে। তো এই আর কি, এটা অনেকদিন ধরেই এই সমস্যা। মানুষের তো একটা ক্ষমতার প্রতি মোহ থাকে। হ্যাঁ, নিশ্চয়ই। সেটা তোমার কতটা আছে? এবার ক্ষমতার প্রতি মোহ নাকি ওটা ক্ষমতা এক ধরনের আত্মরক্ষা দেয়। আমি আগেও একটা ইন্টারভিউতে বলেছি যে আমাদের সোসাইটি মূলত মানে ঐতিহাসিকভাবে বঙ্গ সোসাইটি, আমি মানে কলোনি থাকা অবস্থার বাঙালির কথা বলছি, মানে 19th সেঞ্চুরি বাঙালি, যারা যারা আলোকপ্রাপ্ত হলো, আলোকায়ন হলো, কিন্তু এদের মূল গ্যাজেটগুলো যদি আমরা দেখি এই বাঙালি বর্ণ হিন্দুর, তাহলে মানে আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরো এটা 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 এটার মধ্যে কতটা মানে বাঙালি বর্ণ হিন্দুর যে রেনেসাঁ হয়েছিল, মানে ধর রামমোহন কিসের জন্য বিখ্যাত? সতীদাহ প্রথা। বিদ্যাসাগর কিসের জন্য বিখ্যাত? বিধবা বিবাহ। এবার দেখো 19th সেঞ্চুরি ইসলাম সমাজে বিধবারা বিয়ে করতে পারে, পারে তো। হ্যাঁ, তাহলে সতীদাহ প্রথা ওদের ছিল না। সমমরণ প্রথা বলে কিছু নেই মুসলিম সমাজে, বিধবা বিবাহ বলেও আলাদা কোনো সংস্কার করতে হচ্ছে এরকম কিছু নেই। মানে সমাজটা উদার মূলত ইসলাম যে জায়গায়, তা আমাদের এখানে সংস্কার করতে হয়েছে। এবার এই 19th সেঞ্চুরি সংস্কার থেকে আমি বলছি, আমরা মূলত যেটা নিয়ে ভেবেছি, আর পরবর্তী ক্ষেত্রে 1885 সালে কংগ্রেসের আগমন, যেটা মানে গান্ধী আসা অবধি মানে 14 সাল পর্যন্ত এক ধরনের আবেদন নিবেদন, চরমপন্থা নরমপন্থা, অরবিন্দ সুরেন্দ্রনাথ এবং লালবাল পাল এসব চলেছে। গান্ধী 14 সালে ঢোকার পর সেটা একটা পুরোটা একটা পলিটিক্যাল আন্দোলনের দিকে চলে গেছে। যদি এটা দেখো যে বঙ্গদেশ, বা আমি ভারতই বলবো, যে মূলত যেটা নিয়ে ভেবেছে সেটা হচ্ছে যে রাজনীতি, ধর্ম সংস্কার বা ধর্ম নিয়ে কাজিয়া। আমি 25 সালে RSS তৈরি হওয়া, তার 1906 মুসলিম লীগের তৈরি হওয়া, এসব মিলিয়ে বলছি ধর্ম সংস্কার আর সমাজ সংস্কার, এই তিনটে গ্যাজেটসে ঘোরাফেরা করেছে। আর্টের জাতি আমরা নই, আমাদের ওটা একটা প্রিটেনশন। আমাদের যারা আর্ট ভালোবাসে তারা এবার এদেরও কিন্তু আস্তে আস্তে এই যে পলিটিক্যাল যে ডিসকোর্স, এই রাজনীতি, ধর্ম, সমাজ, এটা তো আস্তে আস্তে এমন একটা পলিটিক্যাল ডিসকোর্স তৈরি করলো যারা প্রায় আর্টিস্টদেরও এই ছাতার তলায় নিয়ে এলো। কি বলছো? এটা তো খুব ইন্টারেস্টিং। মানে তুমি কথাটা বললে এরম ভাবে কিন্তু কেউ কোনোদিন বলেনি বা দেখেও নি। রবীন্দ্রনাথ নামে এমন একটা দুর্গ্রহ আমাদের এখানে এসেছিল, যেটা বাঙালি সুভদ্র সমাজ ওইটার লুপে পড়ে গেল। জমিদারের ছেলে হেনা তেনা সুবিধে ছিল, এগুলো কেউ দেখলোই না। মনে করলো যে কবিতা লিখে বাঁচা যায়,
গান গেয়ে বাঁচা যায়, থিয়েটার করে বাঁচা যায়, সবই রবীন্দ্রনাথ করেছেন। এমনকি ফিল্মও করেছেন 32 সালে নটির পূজা। ঠিক আছে, ওই লুপটায় আমরা পড়ে গেছি। তারপরে সত্যজিৎ রায় সেটা যোগ করে, সত্যজিৎ রায় সেটা আবার মানে অতিরিক্ত ভ্যালু যোগ করে দিয়েছেন। প্রথম কথা যে আমাদের গড় মানুষের ক্ষেত্রে দোষ দেওয়া যায় না, তারা দিন আনি দিন খাই করে বাঁচে। তাদের কাছে এই যে পলিটিক্যালি মমতা ব্যানার্জির সঙ্গে পেরে ওঠে না কেন, তাদের দৈনন্দিন যে গ্রাসাচ্ছাদনের সমস্যা তাদের সেটা মিটিয়ে দিয়েছে। এবার তার সঙ্গে তুমি যদি সেই মানুষের সঙ্গে তুমি যদি আলোচনা করতে পারো, আচ্ছা এটা কি ডোল, এটা কি তাহলে আপনার কর্মসংস্থানের সম্ভাবনা সংকুচিত করে দিচ্ছে, সে তোমায় বলবে মনে মনে, তোমাকে বলবে ঝাঁটার বাড়ি, টাকা পাচ্ছি দিদির থেকে বাড়ি যাবো, বাজার হবে আমার। হ্যাঁ, তো তাদের ক্ষেত্রে যদি আর্ট বিষয়টা না থাকে কোনো দোষ দেওয়া যায় না। না, কিন্তু এটা তুমি যেটা বলছো সেটা একদিকে সত্যি, কিন্তু সেটা হচ্ছে আমি বলবো যে 19th সেঞ্চুরি অনওয়ার্ডস। রবীন্দ্রনাথ সত্যজিৎ রায়, দেখো তুমি দুটো নাম বললে, কেন বললে? কেননা দুজনেই ইউরোপ দ্বারা স্বীকৃত। হ্যাঁ, কিন্তু এবার আমার একটা প্রশ্ন আছে, যেটা তুমি বাংলার স্টুডেন্ট বলে আমি তোমাকে আরো জিজ্ঞেস করছি। আমাদের একটা লোকশিল্পের ধারা, আমরা বাংলার ইতিহাসটা যখন পড়ি তখন তোমরা দেখতে পারি, লোকশিল্পের ধারা তো অবশ্যই আছে, সুতরাং শিল্প তো আছে, যেভাবেই হোক, যে ফর্ম। কিন্তু তুমি না, কিন্তু তাহলে যারা আরবান শিল্পে বিশ্বাস করলো, আমি যেমন প্রসেনিয়াম থিয়েটার করে এসেছি, মানে 1885 সালে যেটা একটা রুশ লোক আমাদের ভারতবর্ষে নিয়ে এলো। আমি তো থার্ড থিয়েটার করতে চাই না, আমি তো লোকশিল্প করতে চাই না, এই কারণে চাই না যে আমার অশ্রদ্ধা আছে বলে নয়, আমি তো ওইটার মধ্যে দিয়ে বড় হইনি, আমি তো জানি না, আমার জানা উচিত। হ্যাঁ, আমি আমার থিয়েটারের লোকশিল্প এনেওছি, কিন্তু তুমি যদি আমাকে হিস্টোরিক্যালি জিজ্ঞেস করো যে আমি ওটার মধ্যে দিয়ে ওটা যাইনি, তাহলে কেউ যদি মানে তুমি এটা নিশ্চয়ই মানে আমি কি বলবো যে বার্গম্যানের থেকে নিশ্চয়ই ফেলিনির কি করে 50s তিনি নিও রিয়েলিজম ভেঙে যে নতুন ধরনের একটা বাস্তবতা তৈরি করলেন, যেটা রসোলিনি সাপোর্ট করলেন। হ্যাঁ, বাকি ওই গোঁড়া ইতালিয়ানরা সাহিত্য সমালোচকরা এবং শিল্প সমালোচকরা ফেলিনিকে আক্রমণ করেছিল, তো সেটা দিয়ে তো মানে বিচার হবে না। কুরোসাওয়া যখন জিদাই যে কি বানাচ্ছেন, মানে ওই যে মহাকাব্যিক পিরিয়ড ছবিগুলো, বিরাট, হ্যাঁ, পশ্চিমা কি বলছে, শিনোদা কি বলছে, বলছি আমরা ঘৃণা করি কুরোসাওয়াকে, এইসব ছবি এখন আর চলে না। তা কুরোসাওয়া বলছেন আমি তো এইটাই বিশ্বাস করি ভাই। অনেক পরে ওশিমা গিয়ে বলছেন যে আসলে আমরা যেটা স্বপ্ন দেখেছিলাম, প্রায় কুরোসাওয়ার কথা প্রতিধ্বনি করছেন। কুরোসাওয়া মারা যাওয়ার 97 বোধহয় কুরোসাওয়া মারা গেছে, হ্যাঁ, তার আগের বছর ওশিমা গিয়ে বলছে আসলে সিনেমা নিয়ে আমাদের ইলিউশনটাই মরে গেছে। ওটা 50s আর 60s ছিল, যখন পাশ্চাত্য প্রাচ্যের দিকে তাকাতো, রসমন যখন ভেনিসে পুরস্কার পেল, পথের পাঁচালী যখন পেল, সেই 60-এর সেই বিপ্লব নেই, 60-এর সেই আগ্রহ নেই, 60-এর সেই বিখ্যা নেই, আমরা আসলে প্রত্যেকে অচল ফুরিয়ে যাওয়া লোক, প্রায় কুরোসাওয়ার কথা প্রতিধ্বনি করছে, আর যৌবনে কুরোসাওয়াকে তুলনা করছে। ঠিক আছে, তা আমি তুমি যেটার মধ্যে দিয়ে আমরা গেলাম, হ্যাঁ, সেটাকে আমি ডিজোন করি কি করে, আমি লোকশিল্প ভালো বল, কিন্তু আমি তো লোকশিল্প জানি না, তুমিও জানো না। তোমাকে যদি কালকে কেউ বলে যে তুমি একটা ছবি বানাও যে দোতারা শিল্পীর জীবন নিয়ে, তুমি হয়তো করে দেবে, কিন্তু তোমাকে যদি বলা হয় যে ভেতর থেকে আমি, হ্যাঁ তুমি, হ্যাঁ, তো মানে কিন্তু প্যারালি তোমাকে যদি বলা হয় যে এই যে তুমি আমার যে গল্পটা পড়েছো, যেটা তোমার হয়তো ভালো লেগেছে, সেটা নিয়ে ছবি করো, তুমি করতে অনেক স্বচ্ছন্দ থাকবে। অন্যান্য অনেক সাহিত্যিকদের লেখা নিয়ে তো বটেই। একই সঙ্গে সত্যজিৎ রায় পথের পাঁচালী, বিভূতিভূষণ তিনি পুরোটা না পড়ে আমাটির বেপি পড়ে বানাচ্ছে, তো সবাই তো সত্যজিৎ রায় হন না। আবার জনগণের মতো ক্রুদ্ধ ছবিও সত্যজিৎ রায় বানাচ্ছেন, যেটা ওনার আত্মার অনেক কাছাকাছি আর কি। তো আমার তো মনে হয় দু ধরনের ছবির স্পেস থাকা উচিত। আজকে আলোচনা আমার খুব ভালো লাগলো, তোমার সাথে যে কালচারাল আলোচনা নিয়ে যে দীর্ঘটা বসা, সেটা আজকে সময় নয়, কারণ এখন নির্বাচন, সেটা আমরা আরেকদিন আমরা তুলে রাখি নির্বাচনের পর। নমস্কার, আজকে নমস্কার।